অনেকেই হয়তো জানে না, আমি যখন লড়াই করতাম কাজের জন্যে, এখনো করি, ভাষাটার পরিবর্তন করবেন না। এত কুৎসিত ভাষায় পশ্চিমবঙ্গে কথা বলা হয়, যে ভাষা মুখ দিয়ে বেরোয় আজকালকার দিনে, সেই ভাষাটাকে বর্জন করুন। আমাদের ইন্ডাস্ট্রিতে হয় কি, মাঝে মধ্যে একটু বসে যেতে হয়, মানে দুটো দিন কাজ থাকে না। সুতরাং রাজনীতির পালা বদলই বলো আর যাই বলো, আমার কিছু না, আমার কথা হচ্ছে যে ভালো করবে, সে যে সরকারি হোক, যে রাজনৈতিক দলই হোক, সে ভালোটা মানুষের ভালো, দেশের ভালো, আমার ইন্ডাস্ট্রির ভালো। বাংলা ধারাবাহিকে প্রত্যাবর্তন শুভাশিস মুখোপাধ্যায়ের, এবং সংসার সংকীর্তনের হাত ধরেই তারই বৃহৎ প্রত্যাবর্তন। প্রথমেই দাদা জিজ্ঞেস করব, তোমার প্রত্যাবর্তনের জন্য বহু দর্শক বহুদিন ধরে অপেক্ষা করেছিল, তো এই প্রত্যাবর্তনের কারণ এবং এই স্ক্রিপ্ট দেখে কি এখানে এই প্রত্যাবর্তন? প্রত্যাবর্তনের কারণ, অনেকদিন কেউ কাজ দেয়নি, তাই আবার ফিরে আসা, এখন কাজ দিয়েছে বলে। প্রত্যাবর্তনের কারণ কিছু না, আশা সবসময় ওয়েট করি কখন ভালো কাজ পাবো, ভালো চরিত্র পাবো, তখন কাজ করব। তো ঠিক আছে, সেই সময়টা লাস্ট আমি বোধহয় করেছিলাম, বোধহয় না, ব্লুজের ওই স্নেহাশিস চক্রবর্তীর মুকুট, ওইটা আমার লাস্ট সিরিয়াল ছিল। তারপরে আবার দীর্ঘদিন বসেছিলাম, হচ্ছিল না। তো এবার এই ক্যামেলিয়া প্রোডাকশন হাউস থেকে যখন ওরা বললেন যে এই নতুন সিরিয়াল স্টার জলসার জন্যে, এবং রাজীব যে ডিরেক্টর, এটা ও ফোন করে বললো যে সুভাষিতা করছি, তুমি করো। আর তো ন্যাচারালি আবার যখন দেখলাম একটা সুযোগ আসছে এবং প্রধান চরিত্র সিরিয়ালটার, রাজি হয়ে গেলাম। তারপর শুনলাম স্ক্রিপ্টটা, অভিমন্যু যে স্ক্রিপ্ট গল্পটা লিখছে, অভিমন্যু আমাকে ওভার দ্য ফোন শোনালো। একদিন আমরা স্টুডিওতে বসে শুনলাম পুরো ব্যাপারটা, সেটাও একদিন বসা হলো। তো শোনার পর দেখলাম খুব ইন্টারেস্টিং, মানে গতানুগতিক যে ধরনের ধারাবাহিক হয়, তার বাইরে গিয়ে এরা শ্বশুর এবং বৌমার মধ্যে একটা খিটিমিটি, একটা ঝগড়া, লাটালাটি, এবং বাঙাল আর ঘটির যে চিরকালীন দ্বন্দ্ব আমাদের, যেটা খেলার মাঠ থেকে বেশি করে অনুভূত হয়, সেইটা গল্পের মধ্যে পেলাম। এবং উত্তর কলকাতার বনেদি বাড়ির একটা গল্প, আমি নিজে উত্তর কলকাতার ছেলে, তার ফলে এই সমস্ত বিষয়টা আকর্ষণ করলো আমাকে। তো আবার সিরিয়াল করতে এলাম। আবার এর থেকেও হচ্ছে যে আমি আমার কাজের মধ্যেই আছি, অভিনয়ের মধ্যেই আছি। আমাদের ইন্ডাস্ট্রিতে হয় কি, মাঝে মধ্যে একটু বসে যেতে হয়, মানে দুটো দিন কাজ থাকে না, আবার কাজ আসে। আবার এরকমও হয় যখন কাজ আসে তখন একসঙ্গে 3-4টে কাজ এসে যায়, সামলানো দায় হয়ে পড়ে। তো সব মিলিয়ে কাজটা এলো, আবার শুরু করলাম। একটু আগে কাজ না পাওয়ার কথা আপনি বলছিলেন, ইতিমধ্যেই পালা বদলের পর অনেকেই বিভিন্ন রকম কথা বলছে, কাজ না পাওয়া নিয়ে ক্ষোভ উগরে দিচ্ছে। আপনারও কি এই মুহূর্তে এরকম কোনো ক্ষোভ আছে? একেবারেই নেই, আমার কোনো ক্ষোভ নেই, কারণ আমার কাজ নেই মানে সেটা খানিকটা আমার নিজের জন্য। আমি দীর্ঘদিন যাত্রায় চলে গেছিলাম, কাজ করা হয়নি তখন। মানে আমি আসলে বেসিক্যালি একটা ডিসিপ্লিনের মধ্যে চলবার চেষ্টা করি। যেমন আমি যে কোনো একটা কাজে কনসেন্ট্রেট করি। যখন থিয়েটার করতাম তখন থিয়েটার করতাম, যখন সিরিয়াল করতে এলাম তখনও সিনেমা করছিলাম, কিন্তু সিরিয়ালটা বেশি করলাম, সিনেমাটাকে একটুখানি সাইডে রেখে। যখন সিনেমার কাজ বাড়তে থাকলো তখন সিরিয়ালটা বন্ধ করে দিলাম, শুধুই সিনেমা করলাম। এইভাবে করতে করতে একসময় যাত্রার সুযোগ যখন এলো তখন যাত্রা করতে চলে গেলাম। তখন সিনেমা, সিরিয়াল, থিয়েটার কিচ্ছু করতাম না, শুধু যাত্রা করতাম। তো দীর্ঘদিন যাত্রা করার পর ফিরে এসে আবার বেশ কিছুদিন বসেছিলাম, কাজ আসছিল না। তারপরে ওই স্নেহাশিস চক্রবর্তী আমাকে ফোন করে, নিজে আমার খুব বন্ধু মানুষ, দীর্ঘদিনের পরিচয়, স্নেহাশিসই আমাকে আবার বাড়ি থেকে বের করে এনে কাজে ঢোকালো। তারপর থেকে করে চলেছি। তো আমার কোনো ক্ষোভ অ্যাকচুয়ালি নেই, কারণ আমাকে তো কেউ আটকায়নি, কেউ আমাকে কাজ দেয়নি এরকম না। আমার কাজ ছিল না, সেটা আমার ব্যক্তিগত কারণে, কোনো রাজনৈতিক কারণে নয়। আপনি আমাদের বাংলার রাজনৈতিক পালাবদলটাকে কিভাবে দেখছেন? আমি বুঝি না, আমি রাজনীতি করিও না, রাজনীতি বুঝিও না। সুতরাং রাজনীতির পালাবদলই বলো আর যাই বলো, আমার কিছু না। আমার কথা হচ্ছে যে ভালো করবে, সে যে সরকারি হোক, যে রাজনৈতিক দলই হোক, সে ভালোটা মানুষের ভালো, দেশের ভালো, আমার ইন্ডাস্ট্রির ভালো। যারা করবে তাদের সঙ্গে আমি আছি, মানে সঙ্গে আছি, মানে তাদের
ডেফিনেটলি নিশ্চয়ই তাদের প্ল্যাটফর্মে গিয়ে নয়, তাদের পলিটিক্যাল প্ল্যাটফর্মে আমি হয়তো যাচ্ছি না, কিন্তু আমার ইন্ডাস্ট্রির প্রয়োজনে যদি কখনো কোথাও এসে দাঁড়াতে হয় আমার ইন্ডাস্ট্রির ভালোর জন্যে, আমি নিশ্চয়ই দাঁড়াবো। আপনি কি এই মুহূর্তে টলিউডে এমন কোনো পরিবর্তন আশা করছেন নতুন সরকারের থেকে? না, আশা তো সবসময় করি, আমরা তো আশাবাদী, সবসময় চাইবো যে ভালো হোক, এই সরকার যারা এসছেন তারা ভালো করবেন, এবং আমাদের বন্ধু বান্ধবরা রয়েছেন এই ইন্ডাস্ট্রির মধ্যে, আমার ভাইয়ের বন্ধু বান্ধব সবাই যারা চেষ্টা করবেন ভালো কাজ করবার জন্যে, ভালো কিছু হোক, তাদেরও যেমন আশা রয়েছে আমারও রয়েছে। তো মনে হয় ভালো হবে, ভালো হোক, এটাই চাইবো। আর পরাণ স্যারের সাথে আপনার স্ক্রিন শেয়ার, এটা আপনার কাছে কতটা স্পেশাল? পরাণদা আমার জীবনে অনেক কিছু, অনেকখানি স্পেশাল তো বটেই, এবং একটা ছোট্ট গপ্পও বলে নিই, অনেকেই হয়তো জানে না, আমি যখন লড়াই করতাম কাজের জন্যে, এখনও করি, আমাদের লড়াই কোনো দিন শেষ হয় না ভাই, আমাদের জীবন সংগ্রাম চলতেই থাকে যতই কাজ করি না কেন। তো যখন প্রথম জীবনে যখন কাজ পাওয়ার জন্য চারদিকে ঘুরে বেড়াচ্ছি, দৌড়চ্ছি, তখন পরাণদা ধর্মতলায় অফিসে চাকরি করতেন, উনি সরকারি অফিসে একজন অফিসার ছিলেন। সেটা হচ্ছে ঠিক কেসি দাসের মিষ্টির দোকানটা ধর্মতলায়, তার পাশেই ওই ফলের রস বিক্রি করে সমস্ত ফলে, ওই গলিটার মধ্যে ঢুকে মাঠটায় ঢুকেই ডান দিকের বাড়িটা দোতলায় ওপরে পরাণদার অফিস ছিল। আমি দুপুরবেলা কাজের সন্ধানে যখন ধর্মতলা পাড়ায় ডিস্ট্রিবিউটারদের ঘরে, প্রডিউসারদের ঘরে ছবির জন্য দৌড়চ্ছি, আমার দুপুরবেলা কাজ ছিল দুটি জায়গায় যাওয়া, খিদে পেলে বা খিদে না পেলেও খাবার লোভে। সেটা হচ্ছে ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ছিল ডেলহাউসিতে, যেটা এখন পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, ওই গ্রেট ইস্টার্নের উল্টো দিকে। ওখানে আমার এক নাট্য দাদা ছিলেন গৌতম বসু, তিনি ওখানে চাকরি করতেন, তিনি নিজে অভিনয়ও করতেন, স্ক্রিপ্ট লিখতেন, বেতারে অভিনয় করতেন। গৌতমদার অফিসে চলে যেতাম, দুপুরবেলায় গিয়ে টিফিন করতাম, গৌতমদাকে ফোন করে বলে খাবি তো, হ্যাঁ চলে আয়। তার ক্যান্টিনে বসে খাওয়া দাওয়া করে বেরিয়ে ধর্মতলার মুখটায় চলে আসতাম, ফোন পরাণদাকে, পরাণদা ফোন ধরি বললো কে, ফলের রস খাবি তো, চলে আয়। আমি সোজা চলে যেতাম, পরাণদার অফিসে উপরে উঠতাম, টুকটুক করে বলতাম না কাজটা সেরে নি বলে নিচে নামতাম, পরাণদা আমাকে ফলের রস খাওয়াতো, ওইটা খেয়ে আমি চলে আসতাম। এটা দিনের পর দিন হয়েছে, সুতরাং পরাণদার কাছে আমি কৃতজ্ঞ। আমার মানে ওই সময় আমার পাশে পরাণদা ছিলেন। তারপরে বেশ কিছু ছবিতে আমরা কাজ করেছি একসঙ্গে। তারপরে পরাণদার সঙ্গে এই মানে দাদা ভাইয়ের সম্পর্কটা দীর্ঘদিনের, আবার অনেকদিন পরে একসঙ্গে কাজ করছি। পরাণদা এখানে, আমি আমার গল্পের এক শ্বশুর মশাই, পরাণদা আমার শ্বশুর মশাই, সব অদ্ভুত একটা কম্বিনেশন। তার ফলে কাজ করতে খুব ভালো। কী হয়, একজন পাকা দক্ষ অভিনেতা যখন কাজ করেন তার সঙ্গে কাজ করতেও ভালো লাগে। তো সেইটা পরাণদার সঙ্গে, যেমন অনেক বড় মাপের একজন অভিনেতা, পরাণদার সময় কাজ করতে করতে অনেক কিছু শিখতেও পারি, এখনও শিখি। টাইমিং, ডেলিভারি, যেহেতু কমেডিটা পরাণদার ভীষণ রপ্ত, তারপরে কাজ করতেও ভালো লাগছে, কাজ শিখতেও ভালো লাগছে। আমরা আড্ডা একদম শেষে, আমাদের সময় খুব সংক্ষিপ্ত, আপনি দর্শকদের কি বলবেন, নতুন নতুন কি কি চমক আসছে? দর্শকদের বলবো সংসার সংকীর্তন দেখুন, নিশ্চয়ই দেখছেন, রোজই দেখুন। যারা দেখছেন না তাদেরকে একেবারে জোর করে ধরে এনে টিভির সামনে বসান, বলুন সংসার সংকীর্তন দেখতে। একটা কমেডি সিরিয়াল, অনেক দিন বাদে আমরা খুব পরিশ্রম করে খুব সুন্দরভাবে সিরিয়াসলি কাজটা করছি যাতে আপনাদের ভালো লাগে। আর বলবো বাংলা সিনেমা দেখুন, বাংলা সিরিয়াল দেখুন, বাংলা থিয়েটার দেখুন, বাংলা যাত্রা দেখুন, বাংলা বেতার নাটক শুনুন, বাংলার সঙ্গে থাকুন, বাংলা ভাষাকে উন্নত করুন। এটাও আমার আর একটা বক্তব্য দর্শকদের প্রতি, ভাষাটার পরিবর্তন করবেন না। এত কুৎসিত ভাষায় পশ্চিমবঙ্গে কথা বলা হয়, যে ভাষা মুখ দিয়ে বেরোয় আজকালকার দিনে, সেই ভাষাটাকে বর্জন করুন। বাংলা ভাষা এত নোংরা, এত কুৎসিত নয়। দয়া করে ভাষার দিকে একটু খেয়াল রাখুন, বাংলা ভাষাকে আবার তার পুরনো মর্যাদায় ফিরিয়ে নিয়ে যান, এবং সিনেমা দেখুন। আমারও আগামী যে ছবিগুলো আসছে সেগুলো দেখুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। ধন্যবাদ। আর এইরকম বিভিন্ন ইন্টারভিউ দেখবার জন্য অবশ্যই চোখ রাখতে হবে টলিফোকাসে। থ্যাংক ইউ। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই আপনাদের পছন্দের ভিডিওটি শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।